নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যদি নিফটি ফিফটির কথা বলি, এই ইন্ডেক্স ওয়াইজ দেখতে পাচ্ছেন প্রায় 1.5%-এর কাছাকাছি পড়ে গেছে এবং আজকের দিনে মার্কেট যেভাবে পতন দেখিয়েছে, অনেক ইনভেস্টর কিন্তু আজকের দিনেই এই মার্কেটকে ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে বিদায়ও নিয়ে নিয়েছে। আজকের দিনে 25,500 এই যে লেভেলটা, সেটা তো ভেঙেইছে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী যে সাপোর্ট লেভেলগুলো ছিল এই 25,350, 25,300 এইগুলোকে ভেঙে এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু তারও নিচে ক্লোজিং দিয়েছে। তো দেখতে পাচ্ছেন 353 পয়েন্ট পড়ে আজকে এই নিফটি ফিফটি বন্ধ হয়ে গেছে। এবং যদি এই নিফটি ফিফটির গত কয়েকদিনের পারফরমেন্স দেখি, তো মোটামুটি যদি 40 দিন দেখেন, তার মধ্যে দেখতে পাবেন মাত্র 12 থেকে 13 দিন এই সবুজ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এবং বাকি প্রতিটা দিন মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই নামছে। এই যদি 2 জানুয়ারির কথা বলি, এইখানেই দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটাই 26,328 এরকম জায়গাতে চলছিল এবং সেইখান থেকে এই অল্প কিছু ট্রেডিং সেশনে এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু 1000 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে ব্রডার মার্কেটের হাল আরো বেশি খারাপ। এই নিফটি ফিফটি এটা তো ঠিক আছে 1.38% পড়েছে, তারপরে নিফটি নেক্সট ফিফটি দেখতে পাচ্ছেন 2.30% ডাউন, নিফটি ব্যাংক 0.81% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.16% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট এটা 2.5%-এর উপরে পড়েছে, তারপরে 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন এই 1.5% থেকে 2%-এর কাছাকাছি পড়েছে এবং মিড ক্যাপের হাল, স্মল ক্যাপের হাল এগুলো আরো খারাপ। এই মিড ক্যাপ 50 3%, মিড ক্যাপ 100 এটা 2.62% পড়া। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 এটা 2.85% ডাউন হয়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটাও এই 3.5%-এর কাছাকাছি পড়েছে। মার্কেট তো বিগত কয়েকদিন ধরেই খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, বিশেষ করে এই জানুয়ারি মাস পড়ার পর থেকে। কিন্তু যদি কথা বলি আজকের দিনে মার্কেট যেভাবে পড়েছে, এরকম যে ট্রেডিং সেশন সেটা কিন্তু বছরে এই 10 থেকে 15টা দেখা যায়। মানে এত খারাপ সিনারিও সেটা কিন্তু বছরে খুব একটা বেশি দিন তৈরি হয় না। তো সেরকমই একটা কিছু আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারই সঙ্গে সঙ্গে যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি, 1000 পয়েন্টের উপরে পড়ে গেছে। আর ভালো খবরে ইন্ডিয়ান মার্কেট এটা তো কোনো রিয়াকশনই দেখাচ্ছে না, কিন্তু কিছু খারাপ খবরেও এই যে মার্কেট সেটা কিন্তু বড় বড় পতন দেখাচ্ছে। যদি গতকালেরই কথা বলি, এই খবর এসেছিল এই যে IMF তারা ইন্ডিয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 গুড গাইডেন্স সেটা বাড়িয়ে দিয়েছিল 7.3%। তো দেখতে পাচ্ছেন এই পজিটিভ নিউজের কোনো ইম্প্যাক্ট কিন্তু ভারতীয় মার্কেটের উপরে পড়েনি। এবং যদি স্টক স্পেসিফিক কথা বলি, এই 3,307খানা স্টকের মধ্যে দেখতে পাচ্ছেন 2684খানা স্টক আজকে লাল নিশানে বন্ধ হয়েছে এবং সেটা বেড়েছে কতগুলো, মাত্র 538খানা। তো মোটামুটি একখানা বাড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 5খানা পড়া শেয়ার রয়েছে। আর এটা তো গেল NSEর মধ্যে। আর যদি বিএসসির কথা বলি, তো এই বিএসসিতে এই যে হাল সেটা আরো খারাপ। এই 4,402খানা স্টকের মধ্যে বেড়েছে মাত্র 707খানা এবং পড়ে গেছে 3,590খানা। এবং এই বিএসসির মধ্যে আজকে 713খানা স্টক 52 উইকের লো কিন্তু লাগিয়েছে। তো বুঝতে পারছেন মার্কেটের যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ রয়েছে। এরপর সেক্টর ওয়াইজ এই নিফটি অটো দেখতে পাচ্ছেন 2.5% ডাউন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.21% ডাউন, FMCG এটা 1.5% ডাউন হয়েছে, IT 2%-এর উপরে পড়া, মিডিয়া এটাও 2.25% ডাউন হয়েছে, মেটাল পড়ে গেছে 1.89%, ফার্মা 1.91%, PSU ব্যাংক পড়েছে 1.31%, এই প্রাইভেট ব্যাংক একটু কম পড়েছে 0.96%। আর সব থেকে খারাপ পারফর্ম করেছে আজকে নিফটি রিয়ালটি 5%-এর উপরে পড়েছে। আর এটা কিন্তু কোনো স্টক নয়, এটা হচ্ছে একটা ইন্ডেক্স। তো বুঝতে পারছেন এই ইন্ডেক্সের মধ্যে থাকা স্টকগুলোর অবস্থা আরো কিন্তু বেশি খারাপ হবে। মানে এমনটা নয় যে শুধুমাত্র আজকে আপনার পোর্টফোলিও খারাপ পারফর্ম করেছে, সবারই পোর্টফোলিও আজকে কিন্তু লাল নিশানেই বন্ধ হয়েছে। আর যদি গতকাল FII এর কথা বলি, গতকাল এই FII এদের তরফ থেকে আমরা সেলিংই দেখেছিলাম 3,262 কোটির। আর এটা তো স্বাভাবিক ব্যাপার, এই যে FII এরা নিয়মিত বিক্রি করছে এবং তার সঙ্গে সঙ্গে ফিউচার মার্কেটেও এই FII এদের থেকে সেলিং দেখেছিলাম। যদি এই ফিউচার মার্কেটের কথা বলি, এই ইন্ডেক্স ফিউচারে 479 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল এবং এই স্টক ফিউচারে 1746 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে এই যে নিফটি ফিফটি তার এক্সপায়ারিও ছিল এবং সেই কারণে যদি কথা বলি দেখতে পাচ্ছেন এই শেষ কিছু সময় এই যে পতন সেটা কিন্তু আরো বেশি হয়েছে। এই প্রায় শেষের দিকেই 40-45 মিনিটে এই যে 25,350, 25,300 এই যে গুরুত্বপূর্ণ লেভেলগুলো সেইগুলোকে ভেঙে কিন্তু নিচের দিকে নেমেছে। এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তো আসেই, বিভিন্ন দেশের উপর বিভিন্ন স্যাংশন লাগাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে ট্যারিফ সেগুলোও লাগাচ্ছে। এর আগে কি করছিল, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো তাদের উপর ট্যারিফের ব্যাপারে কোনো কথাবার্তাই বলছিল না, কিন্তু এখন আবার গ্রিনল্যান্ডের ব্যাপারটা নিয়ে বিভিন্ন দেশের ওপর এই ট্যারিফ লাগানোর কথা কিন্তু বলছেন। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ম্যাপ প্রকাশ করেছেন, একটা অল্টার ইমেজ মানে AI ইমেজ,
সেখানে এই গ্রিনল্যান্ড, কানাডা এবং ভেনেজুয়েলা এই অংশগুলোকে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে আমেরিকার টেরিটরিজ সেই হিসাবে দেখিয়েছে, মানে আমেরিকার অংশ হিসেবে দেখাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই নোবেল প্রাইজ এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে এই যে গ্রিনল্যান্ডের ব্যাপারটা সেটাকেও তিনি লিঙ্ক করছেন। তো দেখতে পাচ্ছেন ট্রাম্প তিনি এই নোবেল পিস প্রাইজ এই নিয়ে এই যে নরওয়ের লিডার তাকে একটা চিঠিও কিন্তু লিখে দিয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছেন দেখতে পাচ্ছেন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেড হি হ্যাজ নো লঙ্গার ফিলস অবলাইজড টু থিঙ্ক অনলি ফর পিস আফটার হি ওয়াজ নট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ লাস্ট ইয়ার। মানে তিনি এটা বলতে চাইছেন যে আমি নোবেল পিস প্রাইজ পাইনি, তো সেই জন্য আমি এই শান্তির ব্যাপারে আর ভাববই না। এবং তারপর থেকেই দেখতে পাচ্ছেন এই যে পরিস্থিতি সেটা কিন্তু আরো জটিল হয়েছে। তো এরকমটাই মনে হচ্ছে এনাকে কোনোভাবে একটা নোবেল পিস প্রাইজ এটা দিয়ে দিলে হয়তো ভালোই হতো, মানে মার্কেটের দিক থেকে এই যে পতন সেটা হয়তো আমরা দেখতে পেতাম না। এবং এই যে নরওয়ের প্রাইম মিনিস্টার রয়েছেন এই জোনাস গ্যাস্টোর, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে সরাসরি দোষারোপ করে দিয়েছেন এই যে তিনি নোবেল পিস প্রাইজ পাননি সেই ব্যাপারে। তো যদি এই নোবেল পিস প্রাইজের কথা বলি, তো যদি বাকি জিনিসগুলোর কথা বলি, এইগুলো ঠিক করে সুইডেন, যেমন এই ফিজিক্সের উপরে, তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি, সাইকোলজি, মেডিসিন, লিটারেচার, ইকোনমিক সায়েন্স। কিন্তু এই যে পিস প্রাইজ সেটাকে কারা দিয়ে থাকে দেখতে পাচ্ছেন, এই যে নরওয়ের দেশটা রয়েছে তারাই কিন্তু দিয়ে থাকে। তো এই ব্যাপারে তিনি নরওয়েকে কিন্তু সরাসরি আক্রমণ করেছেন, মানে নরওয়ের প্রাইম মিনিস্টারকে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ফ্রান্স, তিনি এই ফ্রান্সকেও হুমকি দিয়েছেন যে তাদের ওপর 200% ট্যারিফ বসিয়ে দেবেন। কি কারণে? কারণ এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি এই ডোনাল্ড ট্রাম্পের তৈরি যে গাজা বোর্ড অফ পিস সেখানে জয়েন করার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একটা এই যে বোর্ড অফ পিস সেটা তৈরি করেছেন এবং সেখানে বিভিন্ন দেশকে জয়েন হওয়ার জন্য বলছেন। এবং সেখানেই ফ্রান্স তারা কিছু আপত্তি জানানোয় এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি এই 200% ট্যারিফ বসিয়ে দেবেন এরকম হুমকিও দিয়েছেন। এবং এই সব কিছুর যদি কারণে দেখেন, এই যে গ্লোবাল মার্কেট সেটাও খুব খারাপ পারফর্ম করছে। এই যেমন জার্মানির মার্কেট ড্যাক্স এটা দেখতে পাচ্ছেন 1.17% ডাউন হয়ে গেছে। তারপরে ফুটসি 100 এটাও 1%-এর কাছাকাছি ডাউন। এই ক্যাক 40 যেটা ফ্রান্সের মার্কেট এটাও 1%-এর কাছাকাছি পড়া। ইউরো স্টক্স এটা পড়েছে 0.94%। তারপরে যদি এশিয়ান মার্কেটগুলোর কথা বলি, এই যে নিক্কেই যেটা জাপানের মার্কেট এটা 1.11% ডাউন হয়েছে। তারপরে এই চায়নার মার্কেট দেখতে পাচ্ছেন সাংহাই এটা যদি একদম নিউট্রাল রয়েছে। তার সঙ্গে সঙ্গে হ্যাংস্যাং এটা 0.29% পড়া এবং কোসপি এটা পড়ে গেছে 0.39%। তো এই গ্লোবাল মার্কেটেও আজকে কিন্তু মোটামুটি একটা পতন দেখা গেছে। আর এই ইন্ডিয়ান মার্কেট পড়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প এই যে গাজা বোর্ড অফ পিস তৈরি করেছেন সেখানে কিন্তু ইন্ডিয়াকেও ইনভাইট করেছেন জয়েন হওয়ার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইনভাইটেড টু সিট অন ট্রাম্প বোর্ড অফ পিস ফর গাজা। যদিও এই নিউ দিল্লি তারা সেই ব্যাপারে কোনো রেসপন্স কিন্তু করেনি। তো দেখতেই পাচ্ছেন এই যে ফ্রান্স তাদের বলা হয়েছে যে 200% ট্যারিফ বসিয়ে দেওয়া হবে তাদের কিছু প্রোডাক্টের উপর, বিশেষ করে ওয়াইনের ওপর। আর এরকমটাই মনে করা হচ্ছে ইন্ডিয়াও যদি কোনো রেসপন্স না করে বা এই জয়েন হতে আপত্তি জানায় তাহলে হয়তো ইন্ডিয়ার উপরেও এই যে ট্যারিফ সেটা আরো বাড়িয়ে দেওয়া হবে। তো এই সব কিছুই মার্কেটে কিন্তু বড় প্রেসার তৈরি করছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের যে ফিউচার্স সেখানেও বড় বড় পতন দেখা যাচ্ছে। যদি এই ডাউ জোন্সের ফিউচার্সের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এখনই এই বটম লেভেল থেকে এতটা রিকভারি করার পরেও প্রায় 588 পয়েন্ট পড়া, একসময় তো প্রায় 800 পয়েন্টের কাছাকাছি পড়া ছিল। এবং কালকেও এই ডাউ জোন্সের ফিউচার্স পড়েছিল। তো দেখতে পাচ্ছেন এই দুদিনে প্রায় কিন্তু 1.5%-এর উপরে পড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এখানেও পতন দেখা যাচ্ছে, 1.60% আজকের দিনেই পড়েছে। এবং যদি দুদিনের কথা বলি, এই দুদিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 2%-এর উপরে পড়া। আর গতকাল তো আমেরিকান মার্কেট বন্ধ ছিল, তবে আজকে আমেরিকার যে মার্কেট সেটা ওপেন হবে। তো সেখানে কিন্তু বোঝা যাবে যে আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে কত তারিখ, আজকে 20 তারিখ। এবং আজকে সুপ্রিম কোর্টে ট্রাম্পের যে ট্যারিফ সেই ব্যাপারে কিন্তু শুনানিও হতে পারে। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো একবার করে দেখে নিই। তো এই গেনার শেয়ারের সংখ্যা খুবই কম রয়েছে, তাও যদি দেখি তার মধ্যে তো এই আরতি সার্ভ আজকে 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছে। তো কোম্পানির নাম্বার খুবই স্ট্রং ছিল। যদি কোম্পানির নাম্বারের কথা বলি, কোম্পানি এই প্রফিটের দিক থেকে ইয়ার অন ইয়ার 358% জাম্প দেখিয়েছে এবং তারপরে এরকম আপার সার্কিট কিন্তু লেগেছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটাও কিন্তু 28% বাড়া ছিল। তারপরে জিন্দাল লিমিটেড এই কোম্পানির যদি নাম্বারের কথা বলি, নাম্বার খুব একটা স্ট্রং ছিল না, তবুও যদি দেখেন কালকে একটা বড় র্যালি দেখিয়েছিল এবং আজকেও বেড়েছে। এই দুদিনে প্রায় কিন্তু 20%-এর উপরে বেড়েছে। তারপরে ডিপক নাইট্রাইট লিমিটেড 4.58% বেড়েছে। কোম্পানির জন্য কিছু খবরও ছিল। তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে দাহেজ গুজরাট সেখানে একটা নতুন প্ল্যান তৈরি করেছে। তো সেই প্ল্যানটা কি হবে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই যে গুজরাট রয়েছে সেখানে একটা সেকেন্ড হাইড্রোজেনেশন প্ল্যান তৈরি করেছে। তো এই কোম্পানির যে প্রোডাক্ট তার যে উৎপাদন সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটাও বাড়বে। তো এই খবরে স্টকে বড় জাম্প এসেছে। এরপরে যদি পড়া শেয়ারগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন নিউজেন সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড 14.44% পড়ে গেছে। নাম্বার কি খুব খারাপ ছিল? দেখতে পাচ্ছেন নাম্বার খারাপ ছিল না, কিন্তু কিছুটা কম এসেছে। এই যে সেলস সেখানে সেরকম কোনো গ্রোথ নেই, 381
কোটি, এইখান থেকে বেড়ে 400 কোটি, কিন্তু কোয়ার্টারলি একদম ফ্ল্যাট। তারপরে এই এবিটা এটাই 108 থেকে পড়ে হয়েছে 106, এটা কোয়ার্টারলি কিছুটা বাড়া। এবং যদি এই নেট প্রফিটের কথা বলি, এই 89 কোটি থেকে পড়ে হয়েছে 62.8 কোটি, এবং এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে। আর এই খারাপ মার্কেটে যেই কোম্পানিগুলোর নাম্বার ভালো এসেছিল তারাও 7 থেকে 8% পর্যন্ত পড়ে গেছে, এবং সেখানে এই কোম্পানির যে নাম্বার সেটা কিছুটা খারাপের দিকে এসেছিল, এবং তাই 15%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। আর কোম্পানির এই যে প্রফিট পড়েছে তার পেছনে একটা কারণই হচ্ছে এই লেবার কোড ইম্প্যাক্ট। তো এই বিশেষ করে লেবার কোড ইম্প্যাক্টের জন্য অনেক কোম্পানির নাম্বার কিন্তু খারাপের দিকে আসছে, এবং সেইগুলো মার্কেটে খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। এরপরের কোম্পানি ডাটা প্যাটার্ন লিমিটেড। তো কোম্পানিটাই ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে, আর এই ডিফেন্স সেক্টরের মধ্যে শুধুমাত্র যে ডাটা প্যাটার্ন পড়েছে সেরকমই নয়, এই ডিফেন্স সেক্টরের বলতে গেলে প্রায় প্রতিটা স্টকই আজকে খারাপ পারফর্ম করেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপোলো মাইক্রোসিস্টেম ডাউন, অ্যাস্ট্রা মাইক্রো, তারপরে অ্যাভান্টেল পড়ে গেছে, তারপরে ভারত ডাইনামিক্স এটাও ডাউন হয়েছে, ভারত ইলেকট্রনিক্স এটাও পড়েছে। তো যতই নিচের দিকে যাবেন দেখতে পাবেন বেশিরভাগ স্টকে কিন্তু এরকম লাল নিশানেই বন্ধ হয়ে গেছে, এবং এই যে পড়েছে এর পেছনে কোনো কারণই নেই, শুধুমাত্র মার্কেটের সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো কিন্তু নিচের দিকে পড়েছে। বরঞ্চ এই ডিফেন্স সেক্টরের জন্য রিপোর্ট ভালো আসছে। এই যে নোমুরা তারা মনে করছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ ডিফেন্সের যে বাজেট সেটাই 20% বাড়তে পারে। আর এবারে এই যে ডিফেন্সের বাজেট বাড়তে পারে সেটা কোন দিকে বেশি খরচ হবে দেখতে পাচ্ছেন, ডোমেস্টিক প্রকিউরমেন্ট, তার সঙ্গে সঙ্গে মডার্নাইজেশন, এবং তার সঙ্গে সঙ্গে রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে বেশি খরচ হবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে মতিলাল অসওয়াল রয়েছে তারাও মনে করছে এই যে আপকামিং বাজেট সেটা স্ট্রং হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিএসি রয়েছে বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তারাও কিন্তু এই ডিফেন্স সেক্টরের জন্য একটা 79,000 কোটি টাকা বরাদ্দ করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে ইউবিএস, এই যে অ্যানালিস্টরা রয়েছে এরাও মনে করছে এই যে বাজেট সেটা বাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে বিএমআই, এটা একটা ফিচ সলিউশনের ইউনিট, তারাও মনে করছে ইন্ডিয়ার যে বাহ্যিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, মানে পার্শ্ববর্তী যে দেশ রয়েছে যেমন বাংলাদেশ, পাকিস্তান, এদের জন্য আমাদের ইন্ডিয়ার যে ডিফেন্স বাজেট সেগুলো বাড়ানো খুবই দরকার। তো বেশিরভাগই যে অ্যানালিস্ট তারা মনে করছে এই ডিফেন্স বাজেট বাড়তে পারে, কিন্তু তবুও আজকে মার্কেটের সঙ্গে সঙ্গে এই ডিফেন্সের স্টকগুলো বড় বড় পতন দেখিয়েছে। তারপরে রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি এই যে শোভা লিমিটেড 10.26% ডাউন হয়ে গেছে, আর রিয়েল এস্টেটের যে ইন্ডেক্স সেটা তো দেখতেই পেলেন 5%-এর উপরে পড়ে গেছে। তো তার মধ্যে থাকা কোম্পানিগুলোও পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে ইউপিএল লিমিটেড কোম্পানির জন্য খবরও ভালো ছিল, তো দেখতে পাচ্ছেন কিছুটা ওপরেই ওপেন হয়েছিল, মানে গ্যাপ আপ হয়ে তারপরে মার্কেটের প্রেসারে পড়ে গেছে। এই কোম্পানির একটা সাবসিডিয়ারি তারা মার্কেটে আইপিও নিয়ে আসতে চলেছে। তারপরে এই হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির নাম্বার দেখেছিলাম, তারপরে 7.06% ডাউন হয়েছে। নাম্বার কি খুব খারাপ ছিল? দেখতে পাচ্ছেন নাম্বার খুব একটা খারাপ ছিল না, বরঞ্চ এই যে গোল্ডম্যান স্যাচ তারা এই কোম্পানির যে শেয়ার সেই ব্যাপারে কিছু রিপোর্ট সামনে রেখেছে। এই গোল্ডম্যান স্যাচ এরা মনে করছে স্টকটা 30% পর্যন্ত আপসাইডে যেতে পারে। তো যদি নর্মাল মার্কেট হতো তাহলে হয়তো এই স্টকটা আজকে 7%-এর কাছাকাছি বাড়তে পারতো, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন এরকম ভালো রিপোর্টের পরেও স্টকটা কিন্তু 7% ডাউন হয়ে গেছে। তারপরে এই এলটিআই মিন্ট্রি লিমিটেড, এই ওয়ান টাইম লেবার কস্টের জন্য কোম্পানির যে প্রফিট সেটা মার্কেটের যে অনুমান তার কাছাকাছি আসেনি, তারপরে 7% ডাউন হয়ে গেছে। তবে কিছু ব্রোকারেজ ফার্ম এরা মনে করছে কোম্পানির যে মার্জিন সেটা কিছুটা রিস্কের মধ্যেই রয়েছে, এবং নিয়ার টার্ম যে আর্নিং তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এই ওয়ান টাইম লেবার কস্টের জন্য কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার প্রায় 12% কিন্তু ডাউন হয়েছে। তারপরে এই দুটো কোম্পানি আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল লিমিটেড এবং এই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডস, এইগুলোতেও পতন এসেছে। তবে বেশি পড়েছে কোনটা? এই আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল প্রায় 5.5% ডাউন হয়েছে, এবং সেই তুলনায় আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড এটা মাত্র 2.5% পড়েছে। তো গতকাল কভার করে দিয়েছিলাম এই কোম্পানিগুলোতে ব্লক ডিল হতে চলেছে। তো যদি এই আদিত্য বিড়লা ফ্যাশন এই কোম্পানির কথা বলি, এতে একটা 289 কোটি টাকার ব্লক ডিল হয়েছে। তো একটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল এই কোম্পানির প্রায় 4.35 কোটি শেয়ার হাত বদল হয়েছে, যেটা কোম্পানির মোট শেয়ারের প্রায় 3.5%-এর উপরে। আর কত টাকায় হয়েছে? 289 কোটি টাকাতে। ফ্লোর প্রাইস কত ছিল? এই 66 টাকা 40 পয়সা। যদিও স্টকটা সেরকম জায়গাতে নেমে গিয়েছিল, সেখান থেকে কিছুটা রিকভারি দেখায়। এবং অন্যদিকে এই যে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড, এইখানে দেখতে পাচ্ছেন এই 2.8% ইকুইটি এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে। আর মার্কেটের রিপোর্ট কত ছিল? যে 3% স্টেক বিক্রি হবে। তো যতটুকু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল তার থেকে কিন্তু কম ইকুইটি শেয়ার এই হাত বদল হয়েছে। এটাকে মার্কেট কিন্তু পজিটিভ ভাবেই নেয়, এবং এর ফ্লোর প্রাইস কত ছিল? 106 টাকা 14 পয়সা। এবং স্টকটা কিন্তু অতদূর নামেওনি, আজকে লো দেখতে পাচ্ছেন 110 টাকা 10 পয়সা। তো মোটামুটি বলতে পারেন ব্লক ডিলের কারণে যত বড় পতনের সম্ভাবনা ছিল তত বড় পতন কিন্তু এই স্টকগুলোতে আসেনি। এরপরের কোম্পানি ওবেরয় রিয়েলটি। তো
এই কোম্পানিটাও এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে থাকে। কোম্পানির যে প্রফিট সেটা সামান্য বেড়েছিল, এই 623 কোটি এসেছিল, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 617.82 কোটি, মানে একদম নিউট্রাল পারফরমেন্স, সেরকম কোনো বড় গ্রোথ কিন্তু দেখা যায়নি। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি কথা বলি, তাহলে এই যে নেট প্রফিট এটা প্রায় 18%-এর কাছাকাছি ডাউন ছিল, এবং এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও ডাউন হয়েছে, এই 61% ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 57%। তারপরে এই লীলা প্যালেস হোটেল অ্যান্ড রিসর্ট এটা 4.43% ডাউন। ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা পড়ে গেছে 8%-এর উপরে। তো এই কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু খবর সামনে এসেছে। তো যদি কথা বলি কোম্পানির সিএফও এই যে হরিশ অভিচন্দ্রানী, তিনি রিজাইন দিয়ে দিয়েছেন, এবং এই খবরের পরেই এই স্টক প্রায় 8%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো তিনি কি জন্য ছেড়েছেন কোনো কারণ তিনি বলেননি, শুধুমাত্র এটাই বলা হয়েছে পার্সোনাল রিজন, মানে ব্যক্তিগত কিছু কারণে তিনি কিন্তু কোম্পানিটা ছেড়েছেন। এরপরে যদি কোয়ার্টার 3 নাম্বারের ব্যাপারে কথা বলি, আজকে অনেক কোম্পানি তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেগুলো পেশ করবে। তার মধ্যে কি কি কোম্পানি রয়েছে, যেমন এই ইউনাইটেড স্পিরিট রয়েছে, আইটিসি হোটেল, ডিসিএম শ্রীরাম রয়েছে, তারপরে এই এসআরএফ, পারসিস্টেন্ট সিস্টেম রয়েছে, গুজরাট গ্যাস, ইন্ডিয়া মার্ট, ইন্টারমেস, এউ স্মল ফাইন্যান্স ব্যাংক, তারপরে সুপ্রিম পেট্রোকেম রয়েছে, র্যালিস ইন্ডিয়া। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কোম্পানি, যেমন এই মাস্টেক রয়েছে, সুপার স্টপ, ত্রিভুবন দাস, ভীমজি জাবেরি, নিউজেন সফটওয়্যার টেকনোলজি, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, সাইন ডিএলএম, বিক্রম সোলার রয়েছে, জম্মু কাশ্মীর ব্যাংক, কানাডা রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে বর্ধমান স্পেশাল স্টিল, এরকম কিছু কোম্পানি তাদের নাম্বার কিন্তু পেশ করবে, এবং এর মধ্যে ইতিমধ্যেই কিছু কোম্পানি তাদের নাম্বার পেশও করে দিয়েছে। আর এই মার্কেটের পরিস্থিতি খারাপ হলেও এই যে প্রিসিয়াস মেটাল রয়েছে, যেমন সিলভার এবং গোল্ড, এইগুলোতে যে র্যালি সেগুলো অব্যাহত রয়েছে। তো যদি আজকের দিনেরই কথা বলি, এই যে সিলভার এটা আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা সময় এই 3,27,000 এইটার উপরে কিন্তু উঠে গিয়েছিল, প্রায় 3,28,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো সেইখান থেকে প্রায় 4,000 টাকা পড়ার পরেও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 4.35% বাড়া রয়েছে, এবং টাকার হিসেবে দেখুন 13,511 টাকা আজকের দিনেও বাড়া রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গোল্ড এটাও একটা নতুন রেকর্ড চলছে। কিসের রেকর্ড? তো এর আগে দেখতে পাচ্ছিলেন এই যে গোল্ড এটাই 1.5 লাখের নিচেই চলছিল, কিন্তু আজকের দিনে প্রথমবারের জন্য এই যে গোল্ড ফিউচার্স এটা কিন্তু এই যে 1.5 লাখ তার যে গন্ডি সেটাকে টপকে উপরে উঠেছে। একসময় দেখতে পাচ্ছেন এই যে গোল্ড এটা কিন্তু প্রায় 1,52,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপরে নিফটি ফিফটির মধ্যে যদি কথা বলি, মাত্র 3খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে, এবং 47খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। তো হাল খুবই খারাপ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেন্সেক্স তার অবস্থাও খুব খারাপ। এই সেন্সেক্সের যে 30খানা কোম্পানি রয়েছে তাদের মধ্যে মাত্র 1খানা কোম্পানি বাড়া রয়েছে, সেটা হচ্ছে এই এইচডিএফসি ব্যাংক, এই 0.38% বাড়া। এবং তারপরে পড়ার লিস্ট দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি পড়েছে। তো যে টপ লুজার ইটার্নাল এটা 4% ডাউন, তারপর অনেক কোম্পানি রয়েছে 3%, 2.5% এরকম কিন্তু ডাউন হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে টপ গেনার কোনগুলো, এই ডক্টর রেড্ডি এটাও পয়েন্টে বাড়া, টাটা কনজিউমার এটাও পয়েন্টে বেড়েছে, এইচডিএফসি ব্যাংক এটাও পয়েন্টে বাড়া। আর পড়েছে কোনগুলো, পড়া শেয়ারের মধ্যে আদানি এন্টারপ্রাইজেস প্রায় 4%, বাজাজ ফাইন্যান্স এটাও এই 4%-এর কাছাকাছি, জিও ফাইন্যান্স প্রায় 4.25%, ইটার্নাল প্রায় 3.5%-এর উপরে, এবং কোল ইন্ডিয়া এটাই 3.29% পরে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ, তারপরে কোয়ার্টারলি রেজাল্ট এইগুলোকে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।